নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করার কর্মসূচি আম আদমি পার্টির। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি। সকাল 10টার সময় দলের সমর্থকদের পটেল চক এলাকায় জড়ো হবার নির্দেশ দেওয়া হয়। তারপর মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর পরিকল্পনা ছিল আপের। তবে অশান্তির আশঙ্কায় সতর্ক রয়েছে দিল্লি পুলিশও। মঙ্গলবার সকালেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহলা জানান যে আপকে কোনো অনুমতি দেওয়া হয়নি। অশান্তি এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় দিল্লি পুলিশ কি পদক্ষেপ করছে সেই প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং পটেল চকের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক বাহিনী রেখেছি। কোনো অবস্থান বিক্ষোভ বা মিছিলের অনুমতি দেওয়া হবে না। इसकी सूचना हमें भी है। इस चीज़ की कोई परमिशन नहीं है, मैं सबको बता देना चाहता हूँ। और सफिशिएंट लॉ एंड ऑर्डर सिक्योरिटी अरेंजमेंट हमने लगा रखा है, कंसीडरिंग एवरी पर्सपेक्टिव कि स्नैप डेमोन्स्ट्रेशन या किसी और तरीके का भी डेमोन्स्ट्रेशन वहाँ पे करते हैं, 2-4 आदमी आके करते हैं या एक ग्रुप आके करता है, उसके लिए हमने वहाँ पे अपना सफिशिएंट पीएम रेजिडेंस, पीएमओ और अलग और इम्पोर्टेंट जो जगह हैं उन सभी पे ही हमने अपना सिक्योरिटी और लॉ एंड ऑर्डर डिप्लॉयमेंट किया हुआ है। नहीं, मेट्रो का कोई रिस्ट्रिक्शन नहीं है। सभी जगह सभी रेलवे मेट्रो स्टेशन पे बोर्डिंग डिबोर्डिंग स्टार्ट है, चालू है, कोई रेस्ट्रिक्शन उसमें नहीं। हाँ, उन सभी जगह पे हमने अपनी पेट्रोलिंग भी रखी हुई है। पूरे न्यू दिल्ली के अंदर हमारे लगभग 50 पेट्रोलिंग व्हीकल्स रहेंगे पूरे दिन के अंदर, जो इन्फॉर्मेशन कलेक्शन और कोई अगर उनको सूचना मिलती है कहीं प्रोटेस्टर कहीं गैदर इकट्ठा होते हैं उसमें, और अपने स्पॉटर के रूप में भी वो लोग रहेंगे और वहाँ पे हम तुरंत रिस्पॉन्ड करके प्रोटेस्टर्स को डिटेन करेंगे अगर कहीं पे भी ऐसी सूचना मिलती है। उसके अलावा भी जो वाइटल इंस्टॉलेशन हमने आइडेंटिफाई किए हैं, मल्टीपल वाइटल इंस्टॉलेशन है, उन सब जगह पे हमने सफिशिएंट लॉ एंड ऑर्डर अरेंजमेंट लगा रखा है। দিল্লির 7 লোককল্যাণ মার্গেই রয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। মঙ্গলবার সকাল থেকেই লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পটেল চক এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে ঢোকা বেরোনোর কিছু গেট নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে রাজধানী এলাকায় টহল দিচ্ছে তাদের 50টি টহলদার গাড়ি। দিল্লি ট্রাফিক পুলিশের তরফেও একটি বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার ব্যস্ত সময় দিল্লির সফদরজং রোড, আকবর রোড এবং 3 মূর্তি মার্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারা বিমানবন্দর রেল স্টেশনে যাবেন তাদের হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আপের কর্মসূচির পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপিও। তারা মঙ্গলবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে দিল্লি সেক্রেটারিয়েট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। এই মিছিলের নেতৃত্বে থাকছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। দিল্লিতে রাজনৈতিক উত্তেজনার আবহে ইডি হেফাজত থেকে প্রশাসনিক নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হাই নিউজ নেটওয়ার্ক। প্রচারে বেরিয়ে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের, তার নিশানায় মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয়। নিজের তৈরি গড়ে ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি তো কি হয়েছে? বাংলার চেনা মাটিতে থেকে তাকে সংসদ ভবনে যাওয়ার জন্য টিকিট দিয়েছে গেরুয়া শিবির। তারপরই মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এবার তার নিশানায় মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয়। লোকসভার 24-এর নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে ফের মহিলা মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করলেন। বললেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ মানেই কুকথার বন্যা। নানা সময় নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছেন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই তারকা প্রার্থীদের উদ্দেশ্যে তার রোগড়ে দেব মন্তব্য এখনো কেউই ভোলেনি। আবার নির্বাচনী প্রচারে গিয়ে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাবার পরও তিনি যখন হুইল চেয়ারে প্রচারে বেরিয়েছিলেন সেই সময় দিলীপের খোঁচা ছিল বারমুন্ডা পরে বেরোন মমতা, তাহলে ভাঙা পা দেখানো যাবে। মাঝে দিলীপ ঘোষ বেশ খানিকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, কিন্তু 24-এর প্রার্থী হয়ে অশালীন মন্তব্যের ফোয়ারা ছোটাতে শুরু করেছেন তিনি। তার নমুনা মিলল মঙ্গলবারের প্রচারে। এরপরই শাসক দলের তরফে এসেছে পাল্টা কটাক্ষের ঝড়। কুণাল ঘোষের মন্তব্য, মানসিক অবসাদ থেকে নিজের হতাশাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা
এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे নিগাহে, কहीं पे নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। আর আপনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেল মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা। ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত তো যা দিলীপ যা। নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। অন্যদিকে ছেড়ে কথা বলেননি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা মুখে আসবে তাই বলবেন। আপনি ভেবেছেনটা কি? মানুষ আপনাকে ঘৃণা করে, এমনই মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ হয়ে একটি মহিলাকে, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী, একবারের নয় 3 বারের, তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে। আপনি তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনি ভেবেছেনটা কি? যা মুখে আসবে তাই বলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান দেন, এটা মানুষ মেনে নেবে না। একবার নয়, বারবার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে। এই ধরনের কথা বলবেন না। নিজের গণ্ডির মধ্যে থাকুন, না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। 24 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রার্থী বাছতে গিয়ে সন্দেশখালীর ইস্যুকেই ফোকাস করেছে বিজেপি। আর যার জেরে সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার এই নাম ঘোষণার পর সোমবার সকাল থেকেই সন্দেশখালীর মহিলারা প্রতিবাদে নেমেছিলেন। রেখা পাত্রকে প্রার্থী হিসেবে চাই না বলে পোস্টারে পোস্টারে ছয়লাভ হয়ে গিয়েছিল এলাকা। মঙ্গলবার দোল উৎসবের দিন এ নিয়েই তপ্ত ছিল সন্দেশখালীর বিভিন্ন এলাকা। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই চিত্র বদল। যারা বিক্ষোভে সামিল হয়েছিলেন তারাই মঙ্গলবার সকালে করজোড়ে রেখা পাত্রর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিলেন। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। যে রেখার নামে এসব কোনো বলাটা উচিত হয়নি। সে তো একটা আমাদের বাড়ির পাশের মেয়ে, বোন বা বউ।
আমাদের এটা করা উচিত হয়নি। ওর কাছে আমি বারবার করে হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমরা সবাই ক্ষমা চাইছি, আমাদের ভুল হচ্ছে। আমরা ওদের পাশে আছি, রেখার পাশে আমরা সর্বদাই আছি। ওনাকে যে সেই এই এমপি পদে দাঁড় করানো হয়েছে, ওনাকে তো সবাই মিলে আমরা দাঁড় করিয়েছি, মানে সবাই মিলে মানে এইটা চেয়েছি, ওনাকে করিয়েছি, কিন্তু ওনাকে যেই দাঁড় করিয়েছে খুব ভালো করেছে। কালকে যে আমি যে কথাটা বলেছি, কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে। ওটা টিভিসির লোক এসে আমাদেরকে ভুল বুঝিয়েছে, বলেছে যে রাস্তার জন্য টাকা এসছে, তোমাদের লাইটের জন্য টাকা এসছে, এই টাকাগুলো তোমাদের কোনো কিছু দেওয়া হয়নি, সব অন্য জায়গায় দেওয়া হয়েছে, তোমরা নাকি সবাই টিএমসি। আমি বলছি না, আমরা টিএমসি না, আমরা প্রথম থেকেই বিজেপি। আমাদের বিজেপি রং আমাদের ঘরে, বিশেষ করে ওই টিএমসির লোক এসে আমাদের হুমকি দিয়ে গেছে, তোমরা বিজেপি করেছো, বুঝে নিয়েছি, তোমরা বুঝে নিয়েছি যে টিএমসিকেই ভোট দিয়েছো, এই বিজেপিকেই ভোট দিয়েছো, তোমরা বিজেপি বলে আমাদের লোককে পার্টি অফিসে তুলে নিয়ে গেল। তারাই এবার এসে আমাদেরকে বোঝাচ্ছে, বলছে জানো তোমরা নারী নির্যাতন করেছো, তোমরা হচ্ছে নারী নির্যাতন কেসে জড়ে আছো, আর দেখো তোমাদেরকেই হচ্ছে বলছে যে আমাদের সন্দেশখালী মা বোনকে চাই না, ওইটা নাকি রেখা বলেছে, আমাদের এসে ভুল দিয়েছে। আমরা তবু ওনাদের কাছে গিয়ে বললাম রেকর্ডিংটা দেখাও তো, রেখা কি বলেছে। বলছে আমার কাছে রেকর্ডিং করা হয়নি, ভুলে গেছি, আমি তো বুঝতে পারিনি রেখা ওরকম করবে, কিন্তু আমরা যেটা করেছি অত্যন্ত ভুল হয়ে গেছে। দলবদল হলেও নিয়মে কোনো বদল হলো না। প্রত্যেকবারের মতো নির্বাচনের আগে প্রবীণ সিপিএম নেতা তথা ব্যারাকপুরের বেশ কয়েকবারের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের আশীর্বাদ নিতে তার বাড়িতে গেলেন অর্জুন সিং। রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর বাংলার বিভিন্ন প্রান্তের মতো কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল এলাকা ব্যারাকপুরের রাজনৈতিক চিত্রেও বদল এসেছিল। তবে সম্প্রতি সেখানকার রাজনৈতিক পট পরিবর্তন যেন একটু ঘন ঘনই হচ্ছে। বিশেষত ব্যারাকপুরের বাহুবলী নেতা সাংসদ অর্জুন সিং এর বারবার ফুল বদল এবং তার জন্য সামগ্রিকভাবে এলাকার রাজনীতির সমীকরণের মুহুর্মুহুর বদলে বিরক্ত ব্যারাকপুরবাসী। এসব ডামাডোলের মাঝে অবশ্য সৌজন্যের ছবি দেখা গেল। প্রবীণ সিপিএম নেতা তথা ব্যারাকপুরের বেশ কয়েকবারের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের আশীর্বাদ চাইতে তার বাড়ি গেলেন অর্জুন সিং। সোমবার সন্ধেবেলা নাগাদ তিনি যান নোনা চন্দনপুকুরের বর্ষিয়ান নেতার বাসভবনে। এর আগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও গিয়েছিলেন বর্ষিয়ান এই নেতার আশীর্বাদ নিতে। ঘাসফুস শিবির হোক কিংবা পদ্মদল, ঘন ঘন দল বদল করলেও অতীত তো পাল্টানো যায় না। তাই যাকে গুরু মেনে রাজনীতির ময়দানে পা রাখা অর্জুন সিং এর, তিনি ঘোষ শত্রুপক্ষের হলেও আসলে তো শিক্ষক। তাই প্রতিবার নির্বাচনের আগে তার আশীর্বাদ নেওয়া কর্তব্য বলে মনে করেন অর্জুন সিং। এবারও দল বদল হলেও নিয়ম বদল হলো না। ১৯-এর মতো ২৪-এ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার পর দোলের সন্ধ্যায় অর্জুন সিং গেলেন গুরু তড়িৎ বরণ তোপদারের বাড়িতে। ভোট যুদ্ধে আবারও জয়যুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন তার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে কিছুই হয় না। আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম, এবারও এলাম। কথা তো তোমাকে বলতে পারবো না, কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য আমি আগেবারও এসেছিলাম। ওনার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে অনেক কিছু হয় না। ওনার আশীর্বাদ সবসময় আমাদের অভিভাবক মতন আছেন, উনি আশীর্বাদ নিয়েছি যাতে এই যুদ্ধতে নামি লড়াই করি আর জিতি। এখন কে এসছে কে না এসছে তো তাতে তো আমার কিছু বলার নেই। আমি এসছি আমার অভিভাবকের কাছে, যা বলুন একটা সম্পর্ক, একটা সম্বন্ধ থাকা উচিত, সেটাই আছে। নিশ্চিতভাবে আগে থেকে অনেক বেশি মার্জিনে আমি 2019-এও জিতেছিলাম বিজেপি থেকে, 2024-এও অনেক বেশি মার্জিনে জিতে। তড়িৎ বরণ তোপদার মানেই ব্যারাকপুরে দাপুটে রাজনৈতিক চরিত্র। রাজ্যে ক্ষমতার পালাবদলে সিপিএম এর লাল ফিকে হয়ে এলেও এই অঞ্চলে এখনো যা টিকে আছে তা হলো এই নাম। রাজনীতিতে সক্রিয়তা কমেছে তড়িৎ বাবুর। একমাত্র এলাকার বড় মিটিংয়ে ভাষণ দেওয়া এবং দলকে গাইড করা ছাড়া সেভাবে তাকে আর দেখা যায় না। তারপরও প্রবীণ রাজনীতিকের পরামর্শ চাইতে আসেন অনেকেই। পাশাপাশি যারা আসেন তারা তার কাছে ভালোবেসেই আসেন বলে জানান তড়িৎ বাবু। এ তো বরাবরই আসে, আর এমনিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে প্রণাম করা, এ করা, কুশল মঙ্গল জিজ্ঞাসা করা, সে রাস্তাতেও দাঁড়িয়ে করে, রাস্তাতেও দাঁড়িয়ে। শিখদের মিছিল হচ্ছিল, সেই মিছিল থেকে বেরিয়ে এসে আমাকে প্রণাম করে কেমন আছেন জিজ্ঞাসা। হ্যাঁ, আগে ও আসতো, এখন ওরাও এসছে। ওদেরও বক্তব্য এটাই যে আপনি সিনিয়র মোস্ট লোক এখানে আছেন, কিন্তু 2019 এ 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 2019 এ
কখনোই বলে না যে আমাকে একটু ইলেকশনে কিছু করেছে, মানে নাইদার হি নর হি, কেউ কিন্তু সেটা বলে পারতো তো চুপচাপই ছিল। কাজে আমার সঙ্গে যে পলিটিক্যালি ওই সমস্ত আলোচনা করে লাভ হবে না, এটা ওরা জানে, ওরা দে ক্যান এস্টিমেট, এখানে এইসব করে কোনো লাভ হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। লোকসভা ভোট ঘোষণা হতেই আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুসরণ করার কথা আগেই জানানো হয়েছে। এবার সেই আচরণবিধি যদি না মানা হয়, দলের স্বীকৃতি বাতিল হতে পারে, ফ্রিজ হতে পারে নির্বাচনী প্রতীক। কোন রাজনৈতিক দলের তারকা প্রচারক আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি এবং ভোট প্রতীক বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ শুরু করছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে, যেখানে বলা হয়েছে গত 1 মার্চ কমিশনের তরফে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী ও তারকা প্রচারকের উদ্দেশ্যে যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ঘোষণা করা হয়েছিল তা যাতে কঠোরভাবে অনুসরণ করা হয়, সেজন্যই এবার সক্রিয় হতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে জেলা শাসকদের 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কোন রাজনৈতিক দল যদি তার তারকা প্রচারকদের নির্বাচনী বিধি মেনে চলা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনী প্রতীক আদেশ 1968 ধারা 16 এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে, ফ্রিজ হতে পারে নির্বাচনী প্রতীক। প্রসঙ্গত 1 মার্চের ওই নির্দেশিকায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য মোট 8টি আচরণবিধির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। সেগুলি হল, ভোটের প্রচার চলাকালীন এমন কোনো মন্তব্য বা আচরণ করা যাবে না যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে। কারো সমালোচনা করতে হলে কার্যকলাপ এবং নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না। ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো কোনো তথ্য দেওয়া যাবে না ভাষণে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না। কোনো ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না। রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনোভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয় তা মাথায় রাখতে হবে। ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না। খবরের মোড়কে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। সমাজ মাধ্যমে এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না যা আপত্তিকর এবং রুচিহীন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।